সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবগত আছো যে তোমাদের গণিত পাঠ্য বইয়ের সর্বশেষ অধ্যায়টি হলো পরিসংখ্যান, যাকে ইংলিশে বলা হয় স্ট্যাটিস্টিক্স। এই পরিসংখ্যান অধ্যায়টি খুবই সহজ একটা অধ্যায়। যদিও এই অধ্যায়টি কিছুটা বড়, তারপরেও অধ্যায়টি খুবই সহজ। যদি কোনো শিক্ষার্থী এই অধ্যায় থেকে একটা অঙ্ক সমাধান না করে 10 নাম্বার না পায়, তাহলে তার জন্য A+ পাওয়া অনেক কঠিন হবে, এবং যে শিক্ষার্থী অঙ্কে দুর্বল তার জন্য পাশ করা কঠিন হবে। অতএব এই সকল বিষয় বিবেচনা করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য আমরা এই অধ্যায়ের ক্লাসটি আমরা এমনভাবে সাজিয়েছি যেন তোমরা খুবই সহজভাবে এই অধ্যায়টি কমপ্লিট করতে পারো। যেহেতু অধ্যায়টি বড়, সেহেতু আমরা এই অধ্যায়টিকে কয়েকটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি সম্পন্ন করব। সবগুলো ক্লাস দেখলে তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী সকল অঙ্কের সমাধান করতে পারবে। যদি আমরা পরিসংখ্যান অধ্যায়টি নিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমরা যে বিষয়গুলো পাই বা যে অঙ্কগুলো আমাদের প্রশ্নে আসে, যে সমস্যাগুলো সমাধান করতে হয়, সেগুলো হচ্ছে গড় এবং হচ্ছে মধ্যক এবং হচ্ছে প্রচুরক। তিনটে অঙ্ক আমাদেরকে সবসময় সমাধান করতে হয়। সেটি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম সকল ক্লাসের শিক্ষার্থীদের জন্য অবশ্যই তিনটি সমস্যার সমাধান করতে হয়: গড়, মধ্যক এবং প্রচুরক। আরেকটি সমস্যা হলো গ্রাফ ভিত্তিক সমস্যা। গ্রাফ, যেটা গ্রাফ পেপার নিয়ে বা ছক-কাগজের মাধ্যমে সেই কাজটি করতে হয় বা সমাধান করতে হয়। এখানে চিত্র আঁকতে হবে, যেমন আয়তরেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ক্লাসের মধ্যে যে চারটা বিষয় থাকবে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে গড়, মধ্যক, প্রচ্ছদক এবং গ্রাফ বা চিত্র অঙ্কন। গড় অঙ্কে কী কী কাজ করতে হয় বা কীরকম অঙ্ক দেওয়া থাকতে পারে? প্রথম হচ্ছে উপাত্ত হতে গড়। উপাত্ত হতে গড় বলতে আমরা বুঝি, যখন কোনো প্রশ্নে কয়েকটা সংখ্যা দেওয়া থাকে বা উপাত্ত দেওয়া থাকে, যখন সেই উপাত্তগুলোকে যোগ করে বা সমষ্টি বের করে উপাত্তগুলোর সংখ্যা দিয়ে ওই সমষ্টিকে ভাগ করা হয়, তখন আমরা যে ফলাফলটা পাই তা হচ্ছে গড়। এটাকে আমরা সহজে বলতে পারি উপাত্ত হতে গড় অথবা সরাসরি গড়। আমরা আরেকটি নিয়মে গড় বের করতে পারি, সেটা হচ্ছে গাণিতিক গড়, তবে এটা বেশি কমন নয়। এই অঙ্কটা তোমাদের নবম দশম শ্রেণী সিলেবাসের মধ্যে আছে। আর যেটা বেশি কমন সেটা হচ্ছে সংক্ষিপ্ত গড়। তোমাদের নবম দশম সিলেবাসের মধ্যে সংক্ষিপ্ত গড় আছে, কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টমের কোনো সংক্ষিপ্ত গড় দেওয়া নেই। তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত শুধুমাত্র হবে উপাত্ত হতে গড়। এই অঙ্কটা পরীক্ষা আসবে, কিন্তু এই যে গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড় 9, 10-এর মধ্যে এই অঙ্কটা আছে। তো তার মধ্যে এটা কমন নয়, কিন্তু সংক্ষিপ্ত গড় মোস্ট কমন। তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় সংক্ষিপ্ত গড় থেকে একটা অঙ্ক অবশ্যই থাকে। তিনটা উপায়ে গড় বের করা যায় বা গড় অঙ্ক 3 নিয়মে আসতে পারে। সেটা হচ্ছে উপাত্ত হতে গড়, বা কতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে গড় বের করতে হবে। পদ হচ্ছে গাণিতিক গড়। শ্রেণী, ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে, সেই তথ্যের উপর ভিত্তি করে আমাদের গড় বের করতে হবে। আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত গড়, যেটা আমাদের মোস্ট কমন অঙ্ক। এখন দেখব মধ্যক। মধ্যকের মধ্যে হচ্ছে মধ্যকের সমস্যাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উপাত্ত হতে মধ্যক। উপাত্ত হতে মধ্যক হলো কি? যদি কোনো অঙ্কে কতগুলো সংখ্যা বা উপাত্ত দেওয়া থাকে, সেই উপাত্ত বা সংখ্যা থেকে যে মধ্যক বের করতে হয় তা হচ্ছে উপাত্ত হতে মধ্যক, অথবা তাকে বলতে পারি সরাসরি মধ্যক। এখন এই উপাত্ত হতে মধ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জোড় সংখ্যা। অঙ্কটার মধ্যে যদি জোড় সংখ্যা দেওয়া থাকে, যে উপাত্ত দেওয়া থাকবে যদি সেই উপাত্তের পরিমাণটা জোড় হয়, তখন একটা সূত্র হচ্ছে একটা, আবার যদি বিজোড় হয় তখন সূত্র হবে আরেকটা। অতএব উপাত্ত হতে মধ্যকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জোড় এবং বিজোড়। উপাত্তগুলোর সংখ্যা জোড়, উপাত্তগুলোর সংখ্যা বিজোড়। যদি উপাত্তগুলোর সংখ্যা হয় জোড়, তখন সূত্র হবে কি? সূত্র হবে n/2 তম পদ প্লাস হবে n/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। কিন্তু যদি উপাত্তগুলোর সংখ্যা হয় বিজোড়, যেমন 7টা, 9টা, 11টা, 13টা এরকম উপাত্ত দেওয়া থাকবে, তখন সেটা হচ্ছে উপাত্তগুলোর সংখ্যা বিজোড়। তখন সূত্র হবে n প্লাস 1/2 তম পদ। তো এখন আমরা দেখলাম একটা মধ্যক হচ্ছে উপাত্ত হতে মধ্যক। আরও একটি নিয়মে মধ্যক বের করা যায়, সেটা হচ্ছে কি? সেটা হলো সারণী হতে মধ্যক। যদি কোনো প্রশ্নে বা কোনো উদ্দীপকের মধ্যে শ্রেণী, ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে, আমরা সেখান থেকে যে মানটা বের করি
বা সেখান থেকে আমরা সূত্র প্রয়োগ করে যে মানটা বের করি তাকে বলা হয় সারণী হতে মধ্যক। একটা ছক দেওয়া থাকবে, ছকের মধ্যে দুই প্রকারের মান থাকবে, একটা হচ্ছে শ্রেণীব্যক্তি আরেকটি হচ্ছে গণসংখ্যা। আচ্ছা গেল এটা। তো আমরা গড় এবং কি মধ্যক দেখলাম যে কিরকম সমস্যা দেওয়া থাকতে পারে। এখন হচ্ছে প্রচুরক। প্রচুরক আমরা দুইটি উপায় বের করতে পারি। একটি উপায় হচ্ছে উপাত্ত হতে প্রচুরক। এখানে উপাত্ত হতে গড়, উপাত্ত হতে মধ্যক, উপাত্ত হতে প্রচুরক, তিনটা কাজ কিন্তু একই রকম। অর্থাৎ আমাদের প্রশ্নে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যা থেকে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটি হচ্ছে প্রচুরক। এখন এই যে প্রচুরক মানে কি? প্রচুরক মানে হলো যে সংখ্যাটি, যে উপাত্তটি সর্বাধিক বার দেওয়া থাকবে তা হচ্ছে প্রচুরক। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম যে যদি কোনো অঙ্কে কতগুলো উপাত্ত বা সংখ্যা দেওয়া থাকে, সেই উপাত্তগুলোর মধ্যে যে উপাত্তটি সবচেয়ে বেশি বার বা সর্বাধিক বার থাকবে সেটা হচ্ছে আমাদের প্রচুরক। অপরটি হলো সারণী হতে প্রচুরক। তার মানে হচ্ছে এটা মধ্যক হবার সময় যেমন মধ্যকের মধ্যে এই মধ্যকটা বের করবার সময় যেমন আমাদের শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে বা একটা ছক থাকবে, সেই ছক থেকে আমরা সূত্র প্রয়োগ করে মানটা বের করব। ঠিক একই রকমভাবে প্রচুরক বের করবার সময় এখানে একটা ছক দেওয়া থাকবে, ছকের মধ্যে শ্রেণীব্যক্তি বা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকবে। সেই গণসংখ্যা থেকে আমরা সূত্র প্রয়োগ করে এই প্রচুরকটা বের করব। তাহলে আমরা শিখতে পারলাম গড়, মধ্যক এবং প্রচুরক। এখন হচ্ছে গ্রাফ। যে চিত্রগুলো আঁকতে হয় সেটা হচ্ছে কি গ্রাফ। এখন দেখি আমরা এখানে কি বলা আছে। গ্রাফ তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আয়তলেখ অঙ্কন, অপরটি হচ্ছে বহুভুজ অঙ্কন এবং অপরটি হচ্ছে অজীব রেখা অঙ্কন। এখন তোমাদের গড়, মধ্যক এবং প্রচুরক করবার সময় অথবা গ্রাফ করবার সময় তোমাদের ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী পর্যন্ত, মানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী পর্যন্ত তোমাদের এখানে গড় থাকবে হচ্ছে উপাত্ত হতে গড়, মধ্যক থাকবে উপাত্ত হতে মধ্যক, জুদ এবং বিজুদ, প্রচুরক থাকবে উপাত্ত হতে প্রচুরক এবং গ্রাফ থাকবে কি আয়তলেখা অঙ্কন। কিন্তু এখানে দুইটা গড়, যেমন গাণিতিক গড় এবং সংক্ষিপ্ত গড়, সেটি নবম-দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে দেওয়া আছে। এখন মধ্যক হচ্ছে কি সারণী হতে মধ্যক, এটা নবম-দশমের সিলেবাস। প্রচুরকের মধ্যে সারণী হতে প্রচুরক হচ্ছে নবম-দশমের সিলেবাস। গ্রাফের মধ্যে আয়তলেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন এবং অজীব রেখা অঙ্কন হলো নবম-দশম শ্রেণীর সিলেবাসের মধ্যে তিনটাই দেওয়া আছে। শুধুমাত্র ষষ্ঠ, সপ্তম, অষ্টমে দেওয়া আছে কি আয়তলেখা অঙ্কন, বাকি দুইটা দেওয়া নেই, সেটা নবম-দশমের সিলেবাসে দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের পরিসংখ্যান অধ্যায়ের বিভিন্ন সমস্যা। এই সমস্যাগুলো আমরা সুশৃঙ্খলভাবে পরবর্তী ক্লাসগুলোতে সমাধান করব। তোমরা যদি এই অধ্যায়টি ভালো করে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। এখন আমরা এই সকল সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে দেখলাম যে পরিসংখ্যানের সমস্যাগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। সেই তিনটা ভাগ হলো কি সেটা জানা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এই তিনটে ভাগ চিনতে পারি তাহলে আমরা খুবই সহজে আমরা এই অধ্যায়টি কমপ্লিট করতে পারবো পরিপূর্ণভাবে। তাহলে সেটা হচ্ছে কি, এক নম্বর সমস্যাটা হচ্ছে আমাদের প্রশ্নে কতগুলো সংখ্যা বা উপাত্ত হতে গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয়। উদ্দীপকের মধ্যে বা প্রশ্নে কতগুলো সংখ্যা বা উপাত্ত দেওয়া থাকবে, আমাদের প্রশ্নে বলা থাকবে এই সংখ্যাগুলো হতে গড়, মধ্যক বা প্রচুরক বের করো বা নির্ণয় করো। এটা হচ্ছে এক টাইপের অঙ্ক। প্রশ্নে দেওয়া থাকবে কতগুলো উপাত্ত। এখন আমাদের যে কাজ থাকবে সেটা হলো কতগুলো উপাত্ত হতে শ্রেণী ব্যবধান ধরে, শ্রেণী ব্যবধান 10 বা 5 বা প্রশ্নে যে মান দেওয়া থাকবে সেই মান ধরে, অথবা যখন প্রশ্ন না থাকবে তখন আমাদের ইচ্ছামতো 5 বা 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে সেখান থেকে গড়, মধ্যক, প্রচুরক বের করতে হবে এবং গ্রাফ অঙ্কন করতে হবে বা গ্রাফ আঁকতে হবে বা ছক্কাগোজের মধ্যে কাজ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রথম কতগুলো উপাত্ত দেওয়া থাকবে এবং সেই উপাত্তগুলোকে টালির মাধ্যমে গণসংখ্যা বের করে তারপরে সূত্র প্রয়োগ করে আমাদের গড়, মধ্যক, প্রচুরক গ্রাফ আঁকতে হবে। আর 3 নম্বর সমস্যাটি হলো সরাসরি গণসংখ্যা নিবেশন সারণী হতে গড়, মধ্যক, প্রচুরক এবং গ্রাফ আঁকতে হবে। 1 এবং 2 যেরকম উপাত্ত এবং সংখ্যা দেওয়া ছিল, কিন্তু এখন আমাদের 3 নম্বরে কোনো উপাত্ত বা সংখ্যা দেওয়া থাকবে না, সরাসরি একটা ছক থাকবে। এই ছকের মধ্যে দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা। এখন সেখান থেকে আমাদের গড়, মধ্যক, প্রচুরক এই সূত্র প্রয়োগ করে
প্রত্যেকটা মান বের করতে হবে এবং অজীব রেখা অঙ্কন, আয়তলেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন করতে হবে গ্রাফের মাধ্যমে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা পরবর্তী ক্লাসগুলোতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সমস্যা সমাধান করব হাতে কলমে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ। দেখা হবে অতি শীঘ্রই নতুন টিউটোরিয়ালে। যদি এখনো আমারস্কুল.com চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো চ্যাপ্টার ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর একটি কথা না বললেই নয়, আমাদের ইউটিউব চ্যানেল আমারস্কুল.com এর পাশাপাশি আমারস্কুল.com নামে ফেসবুক পেজ ও একটি গ্রুপ রয়েছে। তোমরা চাইলে আমাদের সাথে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে যুক্ত হতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো।